সেখান থেকে সরাসরি আমার সঙ্গে আবির রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, নাগরাকাটার বেশ ক্ষতিগ্রস্ত এবং এখনো পর্যন্ত মানুষ শক কাটিয়ে উঠতে পারেননি। মানে বিপর্যয় সামলে ওঠা তো আরও অনেক পরের ব্যাপার, যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, শক কাটিয়ে উঠতে পারেননি, ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি দেখছো তুমি? অতনু, তার আগে তোমাকে একটু ছবিটা দেখিয়ে রাখবো। সামনে যে নদীটি রয়েছে সেখানে হচ্ছে গাটিয়া সহ ডায়না, কুচি ডায়না, এই তিনটে নদী একই সাথে মিশেছে এবং সেখান থেকে এগিয়ে গিয়ে নাগরাকাটার যে বামনডাঙ্গা সেই অঞ্চলে জল ঢাকার সাথে মিশে গিয়েছে। তো এই গাঠিয়ার নদী ভাঙনের কি অবস্থা আমরা দেখিয়েছি গত দুদিন আগে, আমাদের একটা প্রতিবেদনে আমরা তুলে ধরেছিলাম। এবং এখানকার যে সেতু, সেই সেতু সম্পূর্ণভাবে ভেঙে বেরিয়ে গিয়েছে। এখান থেকে তুমি দেখতে পাবে হচ্ছে দূরের একটি বাড়ি, দেখো একেবারে নতুন একটি বাড়ি রয়েছে, সে বাড়ি পুরো ভেঙে পড়ে রয়েছে। এটা প্রতীকী ছবি মনে হতে পারে, আসলে এই গাঠিয়া সেতু পেরোনোর পর টুন্ডা বস্তি হয়ে বামনডাঙ্গা 6 কিলোমিটার দূরে যতদূর যাওয়া যাবে, একাধিক জায়গা সম্পূর্ণভাবে এই 4টে নদীর জলের স্রোতের কারণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। একাধিক এখানে জেসিবি নামানো হয়েছে, পাড় বাঁধার কাজ চেষ্টা হচ্ছে, নদীর যে বাঁধগুলি রয়েছে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। একটু সামনে গিয়ে আসলে তোমাকে আমি দেখাতে পারবো বা দর্শকদেরকেও দেখাতে পারবো ঠিক কি অবস্থা। মানে আমরা যে বারবার বলছি তো কেন মানুষ এখানে বারবার আতঙ্কিত হয়ে পড়ছেন, কি ভয়ের মধ্যে তারা রয়েছেন, তারা দেখতে পাবে যেভাবে নদীর স্রোত যেভাবে একটি সেতুর অংশকে ভেঙে নিয়ে বেরিয়ে চলে গিয়েছে। এবং আপাতত এই গ্রামে ঢোকার জন্য একটি অস্থায়ী অংশ তৈরি করা হয়েছে। সেই জায়গাতে আমরা এখান দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন এবং নদীর পাড়ে যে সমস্ত গ্রামগুলি ছিল সেই গ্রামগুলো সমস্ত কটা ভেঙে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে এবং এই গ্রামগুলোতেই তিনি পরিদর্শন করবেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন এবং যে বামনডাঙ্গা, যে মডেল ভিলেজ একটা সময় তিনি তৈরি করেছিলেন, সেই জায়গাতে তিনি যাবেন। ফলে সব মিলিয়ে এটাই হচ্ছে ভয়ের ছবি, আতঙ্কের ছবি। ইতিমধ্যেই নাগরাকাটাতে মুখ্যমন্ত্রী এসে গিয়েছেন আর অল্প কিছুটা সময়ের মধ্যে তুমি বলছিলে যে এই ভয়ের ছবি যারা দেখেছে, যারা চাক্ষুষ করেছেন, সেই গ্রামের মানুষগুলো এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। গ্রামের পর গ্রাম জল ঢুকেছে, ভেসে গেছে। শুধু তাই নয়, জলের স্রোতে ভেসে গেছে ব্রিজ। যেমন গাঠিয়া নদীর কথা বলছিলে তুমি, এই গাঠিয়া নদীর ব্রিজ ভেঙে গিয়ে টুন্ডু গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই টুন্ডু গ্রাম কি অবস্থা সেই গ্রামের, সেই গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। রকি রয়েছেন আমার সঙ্গে। রকি, যোগাযোগের জন্য যে ব্রিজটা ছিল সেটা তো ভেঙে গেছে, মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোথা দিয়ে, কিভাবে ঢুকবেন গ্রামে, কি অবস্থা গ্রামের? অথবা তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো যে বন্যা বিধ্বস্ত এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু গাঠিয়া নদীর উপরে যে টানাটানি ব্রিজ তা সম্পূর্ণভাবে কিন্তু বিধ্বস্ত এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল টন্ডু গ্রামের সঙ্গে, এমনকি বামনডাঙ্গা গ্রামের সঙ্গে। আজ কিন্তু মুখ্যমন্ত্রী টন্ডু গ্রামে আসবেন, তার আগেই সেই ব্রিজ কিন্তু কাজ শুরু হয়েছিল 2-3 দিন ধরে এবং ইতিমধ্যে কিন্তু সেই যোগাযোগ কিন্তু অনেকটাই সারিয়ে তোলা হয়েছে এবং আজ মুখ্যমন্ত্রী সেই ব্রিজের উপর দিয়েই কিন্তু তিনি এই টন্ডু গ্রামে আসবেন বলে জানা গিয়েছে। এবং টন্ডু গ্রামে এখানে কিন্তু ক্যাম্প করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। যে সকল মানুষেরা তাদের নথিপত্র হারিয়েছে, তাদের নতুন নথিপত্র দেওয়ার জন্য যেমন ব্যবস্থা করেছে, তার পাশাপাশি এখানে চিকিৎসার জন্য ব্যবস্থা করেছে, কমিউনিটি কিচেন খোলা হয়েছে। এবং তোমাকে বলে রাখতে চাইবো, টন্ডু গ্রামের বাসিন্দারা বন্যার পর কিন্তু মাংস ভাত কি জিনিস সেটা কোনোদিনই দেখেনি। এই কমিউনিটি কিচেনে কিন্তু আজ মেনুতে রয়েছে ডাল, ভাত, মুরগির মাংস এবং তা খেতে কিন্তু এই গ্রামের মানুষ বসে পড়েছে সেই ক্যাম্পে এবং তারা মাংস ভাত পেয়ে কিন্তু রীতিমতো খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছে। এক কথা বলা ছিল, এই যে বন্যা বিধ্বস্ত এলাকা সেখানে ক্যাম্প করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং সাধারণ মানুষের পাশে কিন্তু প্রশাসন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ। যত ইফেক্টেড পিপলদের আছে তাদের রেশন থেকে, খাওয়ার থেকে, পড়ার কাপড় থেকে নিয়ে এভরিথিং যত একটা জীবনে যা লাগে অ্যাভেলেবেল পাবলিক পেয়েছে আর আরও পাচ্ছে, আর এনজিও তরফ থেকে অনেক আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যা করেছেন মানে আউট অফ ইমাজিন। এই টন্ডু গ্রামের মানুষ বড় অসহায়, সব হারিয়েছেন তারা। যাওয়া আসার জন্য যে উপায়, সে উপায়টুকুও ছিল না। এবার প্রয়োজনীয় জিনিস, নথিপত্র সব গেছে খোয়া। প্রথমত খাওয়ার দরকার, তার জন্য দরকার ত্রাণ শিবির হয়েছে এখানে। তারপর নথিপত্রের জন্য শিবির,
হারিয়ে যাওয়া নথিপত্রের জন্য আলাদা ক্যাম্প করা হয়েছে, খাবার ব্যবস্থা করা হচ্ছে। সেই গ্রামেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ত্রাণের কাজ কিভাবে হচ্ছে, দুর্গতদের কিভাবে সরিয়ে আনা হয়েছে, তাদের কোথায় সমস্যা হচ্ছে, প্রশাসন কিভাবে কাজ করছে তা দেখবেন সেখানে মুখ্যমন্ত্রী। গ্রুপ সি গ্রুপ ডির চাকরিহারাদের নিয়োগের সময় বাড়ানোর আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। কেন? সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ জানবো। মৈত্রী রয়েছে নয়াদিল্লি থেকে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, সর্বোচ্চ আদালতের আজকে বিচারপতি সঞ্জয় কুমার এবং আলোক আরাধের বেঞ্চে একটি মামলা ছিল, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রার্থীদের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে তাদের নিয়োগের সময় বাড়ানো হোক। কিন্তু আজকে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন যে এর আগের রায়েই চাকরি বাতিল হয়েছে, ফলে নতুন করে আর এই ব্যাপারে যেহেতু পুরো প্যানেল বাতিল হয়েছে তাই নতুন করে কোনো শুনানি হবে না। প্রথম বিজ্ঞপ্তি এলে তাদেরকে আগে হাইকোর্টে যাওয়ার, অর্থাৎ আবেদনকারীদেরকে আগে কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করার কথা বলা হয়েছে। মূলত তারা নিয়োগের সময়সীমা চেয়েছিলেন এবং যখন নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই আবেদন জানানোর কথা বলা হয়েছে এবং আজকে মামলা খারিজ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। ধন্যবাদ। জলপাইগুড়ির তিস্তাপাড়ে বিপর্যস্তদের জন্য মানে তাদের তো খাওয়া থাকার একটা ব্যবস্থা দরকার, তারপর দরকার হচ্ছে বাচ্চাদের পড়াশোনা কি হবে, তার জন্য এগিয়ে এসেছেন বিডিও। এই বিপর্যস্তের জন্য বিডিওর পাঠশালা, বই খাতা সবই তো ভিজে গেছে, ভেসে গেছে জলে, তাহলে পড়াশোনার কি হবে? বিডিও মিহির কর্মকার আইসিডিএস সেন্টারে পড়ুয়াদের ডেকে ক্লাস নিচ্ছেন। যতটুকু সম্ভব বই খাতা ব্যাগ বিলি করছেন। শান্তনু আছে আমার সঙ্গে এখান থেকে। শান্তনু, প্রশাসন এগিয়ে আসছে, প্রশাসন এতটা উদ্যোগ নিচ্ছে যে প্রশাসনিক আধিকারিক হয়ে একজন বিডিও এতটাই উদ্যোগ নিচ্ছেন যে ওই গ্রামে যাদের যাদের বই খাতা নেই সেই বই খাতার পর্যন্ত ব্যবস্থা করছেন, ক্লাস নিচ্ছেন। কতজন স্টুডেন্ট রয়েছে বিডিওর পাঠশালায়? দেখো, এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে যে রিপোর্টটা উঠে আসছে তাতে 2 শতাধিক ছাত্রছাত্রী রয়েছেন যাদের বই খাতাপত্র সবকিছু কিন্তু বন্যার জলে ভেসে গিয়েছিল এবং রীতিমতন গত কয়েকদিন ধরে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন, দুর্গত এলাকা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন সহযোগিতা করতে গিয়ে তাদের যে খবর সামনে এসেছে সেটা হচ্ছে বাচ্চা যাদের বইপত্র হারিয়ে গেছে তারা কিন্তু পড়াশোনা অনেকটাই বিমুখ হয়ে পড়েছে, অর্থাৎ খেলাধুলাতে মত্ত হয়ে পড়েছেন। তাদেরকে পুনরায় পড়াশোনামুখী করতে, অর্থাৎ লেখাপড়ামুখী করতেই কিন্তু প্রশাসনিকভাবে এই উদ্যোগ নিজেই বেছে নিয়েছেন। বিডিও নিজেই কিন্তু এলাকায় গিয়েছিলেন এবং সেই বাচ্চাদের সাথে কথা বলেন এবং তাদেরকে আইসিডিএস সেন্টারে নিয়ে যান। বাচ্চারাই বা কি বলছে, তাদের অভিভাবকরা কি বলছেন একবার শোনায়। এই এলাকা তো বানভাসী হয়েছিল আর কি, জল জমেছিল প্রত্যেকটা বাড়িতে, অনেকেরই বই টই ভিজে গেছে, খাতাপত্র ভেসে গেছে, পেন্সিল ভেসে গেছে, রাবার ভেসে গেছে। সেগুলো দেখে এদের একটা পড়াশোনা বিমুখতা আর হচ্ছে এই বন্যা হওয়ার পরে এদের ছন্দে ফেরানোর দরকার আর কি। এরকম আমাদের কাছে নানা রকমের দুর্যোগের ছায়া আমাদের সবসময় আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আমরা সবসময় লড়াই করে সামনে এগিয়ে গেছি। এই বাচ্চাদেরকেও সেই বার্তা আমরা দিতে চাই। এখানে বাচ্চাদের সঙ্গে বসেছি, অঙ্গনওয়াড়ি সেন্টারে এসেছিলাম ভিজিট করতে, সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলছি, বেশ আনন্দিত দেখে আমার নিজের খুব ভালো লাগছে। আমার বই খাতাটা হারাইছে। আজকে তো মাস্টারমশাই হিসাবে বিডিও সাহেব পড়ালো, কেমন লাগলো? ভালো লাগে। এখন কি মনে হচ্ছে এখন থেকে পড়াশোনা এখন থেকে পড়াশোনা রোজ করবা? বইপত্র হারিয়ে গেছে সেগুলো দিয়ে দিবে বললো বিডিও সাহেব, তাতে কি কিরকম আনন্দ হচ্ছে? পড়তে ফিরবে আবার, সেটা ভালো লাগছে? আমি আইডি পাচ্ছি, মেয়ে তোলা কখনকে নিয়ে বড় তোলা খাই দেয়, গান গায়, টাইম নেই। ভালো করছো? সবাই ভালো বলছে? হ্যাঁ, আপেল দিচ্ছে। আপেল দিচ্ছে?